টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বিভিন্নভাবে পড়ানোর ক্ষেত্রে হোক বা বেসিক জিনিস থেকে হোক প্রশ্ন করা হয়েছে। এরপরে হচ্ছে যে এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে পড়ানোর ব্যাপারটা তো আমি বাদই দিলাম। প্রশ্ন উত্তরের যে জায়গাটা থাকবে সেখান থেকেও কিন্তু বা বোর্ডে লিখতে দেওয়া হলো টেন্সের স্ট্রাকচারটা, কোনো একটা টেন্স থেকে স্ট্রাকচারটা তুলে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। আমি কথা দিচ্ছি এই যে পার্টটা যেটা রয়েছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স রিলেটেড যে ভিডিওসগুলো হবে, সেক্ষেত্রে আশা করি তোমাদের ক্ষেত্রে কোনো বেসিক জিনিসের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টে আমরা টেন্সের কী জানবো বা কীরকমভাবে বাকি পার্টগুলো পড়বো সেগুলো আলোচনা করছি। আগে তোমরা 6টা ক্লাস পেয়েছো। ভার্বটা পড়ানো হয়নি, ভার্বটা পড়ানোর কথা ছিল। কিন্তু তার আগে আমি টেন্স যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা আপলোড করছি। আর এখান থেকে আমরা কীভাবে এগোবো, 6টা ভিডিওস গ্রামার থেকে হয়েছে। কীভাবে এগোবো আগে সেই জিনিসটা আমরা কথা না বাড়িয়ে আগে সেই জিনিসটা জেনে নিচ্ছি। দেখো টেন্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা পড়েছি। প্রথমে এরকমভাবে আমরা যেটা পড়েছিলাম মূলত যখন ছোট ছিলাম, তখন এইরকমভাবে পড়েছিলাম। প্রথমেই প্রেজেন্ট টেন্স এলাম। প্রেজেন্ট টেন্সের মধ্যে সিম্পল প্রেজেন্ট পড়লাম, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়লাম, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস পড়লাম। মানে এখান থেকে এই রোতে, এইখান থেকে এই কলাম বরাবর আমরা যাই আর কি। এইভাবে পড়তে যাই। কিন্তু এই যে স্তম্ভ বরাবর, কলাম বরাবর যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন এইভাবে এগোবো না। আমরা কীভাবে পড়বো? আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স জানবো। এখানে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স জানবো, তারপরে সিম্পল পাস্ট টেন্স জানবো, তারপরে সিম্পল ফিউচার টেন্স জানবো। মানে সিম্পল যেটা রয়েছে সেই সিম্পল থেকে আমরা পড়তে শুরু করবো। তারপরে যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস থেকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এইভাবে এই বরাবর আমরা এগিয়ে যাবো। আজকের যেটা পার্ট রয়েছে সেখানে আমরা কী জানবো? সেখানে আমরা জানবো সিম্পলের পার্টটা। সিম্পলের মধ্যে আমরা প্রেজেন্ট পাবো, পাস্ট পাবো এবং ফিউচার পাবো। চলো প্রথমে যে সিম্পলের যে ভাগটা রয়েছে সেই পার্টটাতে আমরা চলে যাচ্ছি। দেখো প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলছে যে বর্তমানে কোনো কাজ, প্রতিদিনের অভ্যাস বা কোনো চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যে রয়েছে, সেই সমস্ত জিনিস বোঝানোর জন্য আমরা যে টেন্সটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে কী থাকছে? বর্তমানে কোনো কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো প্রতিদিনের অভ্যাস বলতে পারো। সে প্রতিদিন সকালে মর্নিং ঘুম থেকে ওঠে, হি ওয়েকস আপ বেড আর্লি ইন দ্য মর্নিং, এটা হচ্ছে একটা প্রতিদিনের অভ্যাস। বা কোনো চিরন্তন সত্য যদি আমরা বোঝাতে চাই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইগুলো হচ্ছে চিরন্তন সত্য। এইগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা। মানে এই জিনিসগুলো দ্বারা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করি এই সমস্ত জিনিস বোঝানোর জন্য। এখন এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠনটা, বাক্যের যে গঠনটা হয়, সেই বাক্যের গঠনটা আমরা কীভাবে বা কী ওয়েতে কীরকমভাবে আমরা লিখি, এটা কিন্তু মূলত প্রথমে আমাদের যে লিখা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র এই পার্টটা লেখা থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। মানে শুধুমাত্র হ্যাঁবাচক যে সমস্ত বাক্যগুলি রয়েছে সেইগুলির জন্য এই গঠনটা আমরা বইতে পড়ে থাকি। কিন্তু তার সাথে এই স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। মানে নাবাচক, যদি সেটা নাবাচক হয় তখন সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কি ইউজ করব? যদি ইন্টারোগেটিভ আর অ্যাফার্মেটিভ হয় তখন সেক্ষেত্রে কীভাবে ইউজ করব? এবং ইন্টারোগেটিভ যদি নেগেটিভের ইন্টারোগেটিভটা হয় তখন সেক্ষেত্রে কীভাবে ইউজ করব? প্রথম যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সেটা কি? না, সেটা হচ্ছে যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এক্সাম্পল যেটা রয়েছে সেটা হচ্ছে হি হি ড্রিঙ্কস মিল্ক। হি ড্রিঙ্কস মিল্ক। এখন হিটা হচ্ছে কি? হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখেছি। এরপরে কি লিখেছি? ভার্বটা ইউজ করেছি। দেখো ভার্বের সাথে প্রয়োজন ভিত্তিতে এস বাই এস যোগ হয়। এখানে কিন্তু ইএসটা যোগ হয়েছে। কেন ইএসটা যোগ হয়েছে? না, আমরা যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনটা পড়ি, তখন প্রথমে যে জিনিসটা থাকে সেখানে হচ্ছে সিঙ্গুলার থাকে আর প্লুরাল তারপরে থাকে। প্রথমে ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি থাকে সিঙ্গুলার হিসাবে? আমি থাকে, আই থাকে, আর প্লুরাল ক্ষেত্রে উই থাকে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে দুটোর বোথ ক্ষেত্রে ইউ থাকে। আর থার্ড পারসনের ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কি আমরা পাই? হি পাই, সি পাই, এনি নেম, কারো নাম হয়, ইট হয়। এই সমস্ত জিনিস কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে থাকে। এই সমস্ত সাবজেক্ট যখন এরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে যে ভার্বটা থাকে তাদের পরে কিন্তু এস বাই এস যোগ হয়। যদি লিখি আই লিখতাম তখন কিন্তু আই ড্রিঙ্ক আসতো। কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। বাকিদের সমস্ত ক্ষেত্রে কিন্তু এস বাই এস যুক্ত হয় না। শুধুমাত্র এইখানে যারা বসছে তাদের ক্ষেত্রে এস বাই এসটা যুক্ত হয়। তাহলে এখানে কি রয়েছে? এখানে হি রয়েছে। তাহলে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সুতরাং হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, সেই জন্য আমরা ভি1 যেটা রয়েছে সেই ভি1 এর সাথে আমরা কি ইউজ করছি? এস বাই এসটা যুক্ত করি আমরা। এরপরে যেটা রয়েছে তাহলে আমরা
হি পেলাম, ড্রিঙ্কস পেলাম, তারপরে মিল্ক যেটা ছিল এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল মিল্কটা, তো মিল্কটা আমরা পেলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ। এটা যদি আমরা নেগেটিভ হিসাবে ব্যবহৃত করি তখন সেক্ষেত্রে কী আসবে? নেগেটিভ হিসাবে যখন ব্যবহার করছি তখন কী আসবে? নেগেটিভ বা নাবাচক। সাবজেক্ট প্রথমে আসবে, তাহলে সাবজেক্ট আমার কী ছিল? আমরা আগে অ্যাফার্মেটিভটাই লিখে দিচ্ছি একবার। আমরা যদি অ্যাফার্মেটিভটা একবার লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে? হি ড্রিঙ্কস মিল্ক। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে আমরা নেগেটিভে কনভার্ট করছি। তাহলে প্রথমে কি আসবে? এটা ছিল সাবজেক্ট। তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট আসবে। তাহলে আমরা সাবজেক্টটা প্রথমে লিখলাম। সাবজেক্ট কি লিখব? হি। প্রথমে আমরা হি লিখলাম। যেটা এখানে সাবজেক্ট ছিল সাবজেক্টটা লিখলাম। এরপরে আসবে ডু বা ডাজ। তাহলে আমরা যেকোনো একটা দিচ্ছি। প্রথমে আমরা ডুটা লিখছি। প্রথমে আমরা ডু লিখলাম। এখন আমরা পড়েছিলাম যে যখন সাবজেক্টটা যখন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন সেক্ষেত্রে যে পরের নেক্সট যে ভার্বটা ইউজ হচ্ছে সেই ভার্বের সাথে এস বাই এস আমরা যুক্ত করি। এখন যেহেতু হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এস বাই এস আসবে। তাহলে এটা কোন ভার্বের ক্ষেত্রে আসবে? এই যে V1 যেটা রয়েছে সেটার ক্ষেত্রে, না ডু যেটা ইউজ করবো সেই ডুটার সাথে? এটা আসবে ডু এর সাথে। ডু যেটা রয়েছে সেই ডুটার সাথে আমরা ইএস যেটা রয়েছে সেই ইএসটা দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো? এটা কমপ্লিট হলো সাবজেক্ট, তারপরে এলো ডাজ, এরপরে আসবে যেহেতু আমরা নেগেটিভ সেন্স করছি সেই জন্য আসবে নটটা। তাহলে আমরা লিখলাম নেক্সট যেটা রয়েছে সেটা লিখলাম নট। এরপরে V1 আসবে। এখানে কিন্তু V1 এর সাথে S বাই S নেই। আমাদের S বাই S এর যে কাজটা ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তাহলে এখানে V1 কি রয়েছে? এই যে এটা আমরা অ্যাফার্মেটিভ পেয়েছিলাম সেখানে V1 ছিল ড্রিঙ্ক। V1 ছিল ড্রিঙ্ক। তাহলে আমরা লিখলাম কি? ড্রিঙ্ক, ড্রিঙ্ক এবং নেক্সট আমার কি ছিল অবজেক্ট হিসাবে? এখানে ছিল মিল্ক। এটা হচ্ছে মিল্ক। তাহলে কি হলো? তাহলে এই যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা ছিল, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা নেগেটিভ সেন্টেন্স যেটা ছিল সেই নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট আমরা করে নিলাম। নেগেটিভ সেন্টেন্সে আমরা কনভার্ট করে নিলাম। প্রথমে ছিল কি? হি, প্রথমে ছিল হি, তাই আমরা এখানে হিটা ইউজ করলাম। এখানে ড্রিঙ্কটা ছিল V1, তাহলে এখানে ড্রিঙ্কটা এসছে V1। এখানে অবজেক্ট হিসাবে ছিল মিল্ক, এখানে অবজেক্ট হিসাবে ছিল মিল্ক। বাড়তি আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে ডাজটা এবং নটটা। ডাজ নট কথাটা ইউজ করা হয়েছে নেগেটিভ সেন্সটা বোঝানোর জন্য। তাহলে এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কমপ্লিট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যেটা রয়েছে সেই নেগেটিভটা আমরা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ অফ অ্যাফার্মেটিভ। মানে এই যে অ্যাফার্মেটিভ যেটা ইউজ করেছি সেটার আমরা ইন্টারোগেটিভ মানে প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটাকে আমরা প্রশ্ন কিভাবে আমরা করব সেই প্রশ্নটাতে আমরা আসছি। প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি লিখব? প্রথমে উপরের পার্টটা রেখে দিচ্ছি তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে কি? প্রথমে আসবে ডু বা ডাজ। আমরা এই সেন্টেন্সটা যদি আমরা দেখি এখানে ডু বা ডাজটা ইউজ করেছি। কোন শব্দটা ইউজ করেছি? আমরা ডাজটা ইউজ করেছি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ইউজ হবে? ডাজটা ইউজ হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম ডাজ, ডাজ। প্রথমে আমরা লিখলাম ডাজ। তারপরে আসবে সাবজেক্ট। তাহলে বলো এখানে সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানেও হি ছিল, এখানেও হি ছিল। সুতরাং একই সেন্টেন্স থেকে আসছে। তাহলে এখানে ডাজ এর পরে কি আসবে? ডাজ হি। তাহলে সাবজেক্ট এসছে, এবারে V1। V1টা কি ছিল? ড্রিঙ্ক। তাহলে আসবে ড্রিঙ্ক। এখানে হলো ড্রিঙ্ক। এরপরে আসবে অবজেক্ট। অবজেক্ট হিসেবে আমরা কি পাবো? এখানে অবজেক্ট কি রয়েছে? অবজেক্ট রয়েছে মিল্ক। তাহলে আমরা লিখলাম MILK মিল্ক। তারপরে প্রশ্নবোধক যে চিহ্নটা ছিল সেটা আমরা ইউজ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অফ অ্যাফার্মেটিভ। মানে হচ্ছে অ্যাফার্মেটিভটাকে যদি আমরা এই যে হ্যাঁ বাচক ছিল এটাকে প্রশ্নবোধক বাচক যদি প্রশ্নবোধক বাক্যে যদি পরিণত করি তখন সেক্ষেত্রে এটা আসবে ডাজ হি ড্রিঙ্ক মিল্ক। এখানে দেখো এটা ইউজ করা আছে ডাজ হি ড্রিঙ্ক মিল্ক। এটা হচ্ছে ইন্টারোগেটিভ অফ অ্যাফার্মেটিভের এক্সাম্পল। নেগেটিভটা আমরা পেয়েছি, এরপর অ্যাফার্মেটিভ যেটা ছিল সেটাও কিন্তু আমরা পেয়েছি। এরপরে আসবে এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু ইন্টারোগেটিভ অফ নেগেটিভ আসবে। মানে নেগেটিভটা বা ঋণাত্মক যে বাক্যটা ছিল এই যে এইটাকে যদি আমরা নেগেটিভে করি, এইটাকে যদি আমরা নেগেটিভটাকে যদি আমরা প্রশ্নবোধক বাচ্য মানে না বাচক প্রশ্ন যেগুলো রয়েছে সেই জায়গাটাতে নিয়ে যাই তখন সেক্ষেত্রে কি আসবে? দেখো সেক্ষেত্রে কি আসবে? প্রথমে আসবে ডু নট বা ডাজ নট। তাহলে এখানে কি মানে ডুটা আমরা ইউজ করেছি না ডাজ কথাটা ইউজ করেছি? এখানে এখানে আমরা ইউজ করেছি দুটোর মধ্যে কোনটা? ডাজ নটটা ইউজ করেছি। মানে ডাজটা ইউজ করেছি তাই এখানে ডাজ নটটা আসবে। তাহলে প্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডাজ নট, ডাজ নট। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কে ছিল এখানে? সাবজেক্ট হি ছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা সাবজেক্ট লিখলাম হি। ডাজ নট হি, তারপরে V1। V1 কি আসবে? ড্রিঙ্ক, ড্রিঙ্ক। তারপরে অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল মিল্ক, অবজেক্ট ছিল মিল্ক। এরপরে প্রশ্নবাচক দিয়ে দিলাম। এইটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সাবজেক্ট, নেগেটিভ সাবজেক্ট এবং ইন্টারোগেটিভ এইগুলো পার্ট। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সের সিম্পলের মানে সিম্পলের মধ্যে প্রেজেন্ট টেন্স যেটা ছিল সেই সিম্পলের মধ্যে প্রেজেন্ট টেন্সটা আমরা পেলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? এরপরে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যেটা আমরা পড়েছি সিম্পল পাস্ট টেন্সের মধ্যেই মানে যেটা আমরা যে এক্সাম্পলগুলো আমরা পেলাম সেটার হিসেবেই আমরা যদি অতীতের কোনো কাজ আমরা বোঝাই, অতীত মানে
আগে যে কাজ হয়ে গেছিল এবং তার ফলাফলটা কিন্তু এখন নেই, এরূপ বোঝালে কিন্তু সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। অতীতের যে কোনো কাজ, অতীতের অভ্যাস বোঝালেও কিন্তু সেটা হয়। যেমন আমি আগে খুব বেশি পড়তাম, আই স্টাডিড হার্ড। তা এইগুলো হচ্ছে হি প্লেড, দে প্লেড ফুটবল, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অতীতের অতীতকাল বোঝানোর জন্য ব্যবহার করা। এখন আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বা হ্যাঁবাচক যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা টেন্সের ক্ষেত্রে সেইটা আমরা যে গঠনটা, বাক্যের গঠনটা সেটা আমরা জানবো। প্রথমে আমরা সাবজেক্ট যেটা হয় সেই সাবজেক্টটা দেখব, মানে প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে প্রেজেন্ট টেন্স হিসাবে আমরা ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি প্রেজেন্ট টেন্স হিসাবে, দে প্লে, লিখছি এখানে দে প্লে ফুটবল, ফুটবল। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এটাই এইটাই মানে এখানে আমরা কি ইউজ করি যখন সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হিসাবে? প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে V1 থাকে, তারপরে থাকে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিছু না, V1 এর জায়গায় V2 চলে আসবে। তার মানে প্লেটার যে পাস্ট ফর্ম, মানে V2 যে ফর্মটা হয় বা পাস্ট ফর্ম যেটা হয় সেটা আমরা ইউজ করবো। তাহলে কি আসবে? দে দে প্লেড, দে প্লেড ফুটবল, ফুটবল। এটাতে আর কিছুই না। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে V1 ফর্মটা থাকবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, যেটা হয় সেই অবজেক্টটা থাকবে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তখন সেক্ষেত্রে কি আসবে? এখানে কি ডু, ডিড, ডাজ এরকম ম্যাটারটা আসবে? না, ডাজ এর ম্যাটারটা আসছে না, বা ডু, ডাজ, ইএস এর ফর্মটা আসছে না। যখনই সেটা সিম্পল ক্রস করে গেল বা সিম্পল মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম তখন সেক্ষেত্রে সেই জিনিসটা কেবলমাত্র ব্যবহার করেছিলাম। এখন কিন্তু সেই জিনিসটা মাথায় রাখা মানে সেই জিনিসটা আর থাকছে না। এখন কি থাকছে না, শুধুমাত্র সাবজেক্ট থাকছে। সাবজেক্টের পরে V2 ফর্মটা থাকছে। ডু যদি আমরা দেখি, ডু এর ফর্মগুলো দেখি, ডু, তারপরে হচ্ছে ডিড, তারপরে হয় ডান, ডান। তাহলে এখানে হচ্ছে V2 এটা ফরম্যাট। এই ডিডটা আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে ডিড আনবো। ডিড নেগেটিভ করছি আমরা, সো সাবজেক্ট, তারপরে আসবে ডিড নট, তারপরে আসবে ডিড নট, ডিড নট আমরা ইউজ করেছি। এরপরে দেখো এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটাকে যদি আমরা পাস্ট টেন্সে কনভার্ট করি কি আসবে? প্রথমে যেটা ছিল সেটা ছিল দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। এইটা দে যেটা ছিল সেই দেটা সাবজেক্ট ছিল, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখবো, সাবজেক্ট। সাবজেক্ট লেখার জন্য আমরা প্রথমে লিখলাম দে, এরপরে ডিড নট আসবে, সো দে ডিড নট। এরপরে কি আসবে? V1 ফর্মটা আসবে। কিন্তু এখানে কিন্তু আর প্লেড হবে না। আমরা এখানে মনে রাখবো যে এখানে একবার পাস্ট টেন্সে বোঝানোর জন্য ডিডটাকে ইউজ করেছি, সুতরাং অলওয়েজ এখানে V1 ফর্মটা আসবে, সে দে ডিড নট প্লে, প্লে। এরপর অবজেক্ট হিসেবে আমার যেটা ছিল ফুটবল, সেই জিনিসটা চলে এলো। সো এটা যেটা ছিল সেটা কি হবে? দিয়ে দে, এখানে আমরা দে প্লেড ফুটবল করেছিলাম, সেটাকে আমরা যখন নেগেটিভে করছি তখন সেটা আসছে দে ডিড নট প্লে ফুটবল। এখানে কিন্তু ইডিটা আর আসছে না। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বা অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ বা মানে ইন্টারোগেটিভ অফ অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক প্রশ্নই করতে চাই, মানে এটাকে যদি আমরা হ্যাঁবাচক প্রশ্ন করতে চাই তখন কি আসবে? তখন প্রথমে আসবে ডিডটা, তখন প্রথমে আসবে ডিড কথাটা, ডিড, তখন প্রথমে আসবে ডিড কথাটা। তাহলে আমরা লিখলাম ডিড। ডিডের পরে কি আসছে? সাবজেক্ট আসবে। এখানে সাবজেক্ট কে ছিল? দে ছিল, সাবজেক্ট ছিল দে, তাহলে আমরা লিখলাম দে। তারপরে কি আসছে? V1, V1টা হচ্ছে আমরা বললাম যে একবার এখানে ডিডটা ইউজ করে দিয়েছি, তারপরে আর কিন্তু V2 ফরম্যাটটা আসবে না। শুধুমাত্র এখানে মানে V2 যদি এখানে প্লেড বলে লিখে দাও সেটা কিন্তু রং হবে, ভুল হবে। তাহলে এখানে আমাকে শুধু প্লে কথাটা যেটা রয়েছে সেই প্লেটা ইউজ করতে হবে। ডিড দে প্লে, মানে V1 যেটা রয়েছে V1টা ইউজ হবে, প্লে। এরপরে অবজেক্ট ছিল ফুটবল, এরপরে অবজেক্ট হচ্ছে ফুটবল। তো এইটা হচ্ছে ইন্টারোগেটিভ অফ অ্যাফার্মেটিভ যদি থাকে মানে হ্যাঁবাচক বাক্য, তাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য মানে জিজ্ঞাসা হ্যাঁবাচক প্রশ্নতে যদি আমরা কনভার্ট করি তখন সেক্ষেত্রে এই ফরম্যাটটা আমরা ফলো করব। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, যদি আমরা দেখি নেগেটিভ সেন্টেন্স যেটা রয়েছে সেন্টেন্সের নেগেটিভটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তখন সেক্ষেত্রে কি আসবে? আর কিছুই না, এখানে আসবে এই যে ডিড নট যেটা ছিল সে ডিড নটটা একসাথে আসবে, সাবজেক্ট যেটা ছিল তারপরে এইখানে যুক্ত হয়ে যাবে, সাবজেক্ট যেটা ছিল সে তারপরে যুক্ত হবে, অর্থাৎ ডিড নট, তারপরে আসবে কি সাবজেক্ট, মানে সাবজেক্ট এখানে কি দে, তারপরে V1 মানে হচ্ছে প্লে, তারপরে আসবে ফুটবল। সো ডিড নট দে প্লে ফুটবল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অফ নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অফ নেগেটিভ। এরপরে আসছে যেটা সেটা হচ্ছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স,
এটাকে আমরা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দিয়ে নিয়ে আসছি। ইউ রাইট আ সং, ইউ রাইট আ সং, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ইউ রাইট আ সং, এটাকে যদি আমরা পাস্টে করতাম, সিম্পল পাস্টে করতাম, তখন কি আসতো? ইউ রোট আ সং, ইউ রোট আ সং, তুমি একটা গান লিখেছিলে। এটাকে যদি সিম্পল ফিউচারে করি তখন কি আসবো? না তুমি একটা গান লিখবে, তুমি একটা গান লিখবে। সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে মানে আগে ইউজ করা হতো বা মডার্নে যে গ্রামারটা পড়ানো হচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগ মানে আমরা যেটা উইল যেটা রয়েছে বেশিরভাগ জায়গায় এখন উইলটা ইউজ করছি। তোমরা চাইলে এটার পরিবর্তে তোমরা শ্যাল বা উইল যেটা রয়েছে সেই শ্যাল বা উইলটা কিন্তু বসাতে পারো। এখানে শ্যাল বা উইল, এখানে শ্যাল বা উইল, এখানে কোথায় গেল? এখানে শ্যাল বা উইল এই জায়গাটা, এখানে শ্যাল বা উইল এই জায়গাটা কিন্তু বসাতে পারো। আমি একবার বলে দিচ্ছি শ্যাল বা উইলের যেটা গ্রামারের ক্ষেত্রে যে জিনিসটা দেওয়া থাকে বা ইউজ করার যে নির্দেশটা দেওয়া থাকে সেটা কি থাকে না, আই এবং উই এদের ক্ষেত্রে শ্যাল হয়, আর বাকি যাদের তারা থাকে তাদের ক্ষেত্রে উইলটা বসে, বাকি যারা থাকে তাদের ক্ষেত্রে উইলটা বসে। তো প্রথমে যেটা রয়েছে, প্রথম যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেটা যদি ফিউচার টেন্সটা ইউজ করি তখন সেক্ষেত্রে কি আসবে? ইউ লেখা ছিল, তাহলে আমরা প্রথমে লিখলাম ইউ, এরপরে উইল বসবে বা শ্যাল বা উইল, আমরা দেখছি শ্যাল বা উইল, তাহলে এখানে ইউ আছে, ইউলের পরে কি নর্মালি এমনিতে উইলটা বসে, তাহলে এক্ষেত্রে আমরা বসালাম উইল, ইউ উইল। এরপরে কিন্তু V1, এখানেও দেখো V1টা আসছে। যখন আমরা ফিউচারের ক্ষেত্রে উইলটা ব্যবহার করছি, যেমন আগের ক্ষেত্রে যখন ডিডটা আসছিল, যখন ডিড দিয়ে দিয়েছিলাম আমরা, তখন ডিড দেওয়ার পরে, এখানে ডিড দেওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সটা ইউজ করছিলাম। এখানে দেখো ফিউচার বোঝানোর জন্য আমরা উইলটা ইউজ করেছি এবং উইলটা ইউজ করার পরে আমরা কিন্তু V1টা দিয়েছি। তাহলে অবজেক্ট হিসাবে ইউ উই বসেছি, ইউ বসেছি, তারপরে উইল এসছে, এরপরে V1 যেটা ছিল V1টা আসবে, মানে রাইট আসবে, WRIT রাইট আসবে। এরপরে কি আসবে না, অবজেক্ট হিসেবে আমার যেটা ছিল গান, তার মানে এ সং যেটা হয় এই সংটা আসবে। এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের একটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা হয়, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন বা হ্যাঁবাচক যে বাক্য রয়েছে সেই হ্যাঁবাচক বাক্যের গঠনটা। এরপরে নেগেটিভ ফরমেশনটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি আসবে? সাবজেক্ট প্লাস উইল যেমন হয় সেই উইলটা আসবে, যেমন এখানে লেখা আছে ইউ উইল, এরপরে নট আসবে এবং তারপরে V1 আর অবজেক্ট যেটা হয় সেটা আসবে। V1 এর ক্ষেত্রে রাইট হয় এবং অবজেক্ট যেটা এই সং সেটা যেমনভাবে রয়েছে সেটা আসবে। এগুলো হচ্ছে একই রকমভাবে ফলো করেছে হ্যাঁবাচক প্রশ্নে, যদি আমরা হ্যাঁবাচক যেটা রয়েছে সেটাকে যদি আমরা প্রশ্নে কনভার্ট করি, এটাকে যদি আমরা প্রশ্ন করি আর এটাকে যদি আমরা প্রশ্ন করি, ওন্ট ইউ রাইট এ সং, তুমি কি গান লিখবে না? আর এটার ইংরেজিটা বাংলা হচ্ছে তুমি কি একটি গান লিখবে? এরকমভাবে আমাদের যে সিম্পল ফিউচার টেন্সটা যেটা হয়, আমি খাবো, আমি যাবো, আমি খেলবো, এইগুলো হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এর ক্ষেত্রে তোমরা এখন উইলটা ইউজ করা হচ্ছে, কিন্তু প্রথাগত নিয়ম অনুযায়ী যে যদি শালটা ইউজ করো, আই শ্যাল গো, আমি যাব, আমি খেলবো, আই শ্যাল প্লে, এরকমভাবে এই ফিউচার টেন্সটা, এগুলো হচ্ছে ফিউচার টেন্সের পার্ট। শ্যালটা ইউজ করা হয় বা উইলটা ইউজ করা হয় এবং তারপরে যে ভার্বটা বসে সেটা V1 ফরম্যাটে হয়। এটা হচ্ছে আমাদের মানে সিম্পল টেন্সের যে ৩ টে ভাগ আমরা ছিলাম, সিম্পলের ৩ টে ভাগ আমরা পড়লাম। এরপরে পরের দিন বা নেক্সট যে পার্টটা থাকবে সেই নেক্সট পার্টটাতে আমরা কন্টিনিউয়াসটাতে যাবো এবং কন্টিনিউয়াস এইটাকে ফলো করবো। এরকমভাবে পরপর যেটা রয়েছে পরপরভাবে ফলো করে আমাদের এই টেন্স যেটা থাকবে টেন্সটা কমপ্লিট হবে। এটার পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই টেলিগ্রামে জয়েন হলে এটার পিডিএফটা সেখানে পেয়ে যাবে। এবং পরবর্তী ক্ষেত্রে ম্যাথমেটিক্স বা আরও ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত মানে যেগুলো আসতে পারে পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন করতে পারে বা প্রশ্ন করতে পারেন, সেরকম আমি ভিডিওসগুলো আনার চেষ্টা করছি। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। থ্যাংক ইউ।